দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় কোমর ব্যথা, দীর্ঘদিনের কোমর ব্যথা এবং এর কারণ, চিকিৎসা এবং প্রতিকার। কোমর ব্যথা বাংলাদেশের বর্তমান জীবনযাত্রায় একটি অত্যন্ত কমন এবং সর্বজনীন সমস্যা। বয়স্ক থেকে তরুণ প্রতি স্তরের মানুষই অনেকেই এই সমস্যাতে ভুগছেন। আর এই সমস্যাটি নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সাথে উপস্থিত আছেন বাত ব্যথা, প্যারালাইসিস এবং স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, কোমর ব্যথা প্রথমেই আপনার কাছে জানতে চাইব, দীর্ঘদিনের কোমর ব্যথা বলতে আমরা কি বুঝি এবং সাধারণত কি কি কারণে কোমর ব্যথা হয়ে থাকছে? ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিনের কোমর ব্যথা অনেক মানুষ ভুগছে, আশাহত হচ্ছে, সারছে না, অনেক চিকিৎসা করেছে, ইভেন অপারেশনও করেছে, এরপরেও কোমর ব্যথা ছাড়ছে না। এর অনেকগুলো কারণ আছে। হতে পারে যাকে প্রপার কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি, অথবা চিকিৎসক চিকিৎসা দিয়েছে উনি হয়তো মানতে পারেননি, সেজন্য হতে পারে। এখন দীর্ঘদিনের কোমর ব্যথা বলতে আমরা কি বুঝি? আমরা যদি কোনো ব্যথা 3 মাস অথবা তার অধিক সময়কাল ধরে কেউ ভোগে, তাকে আমরা দীর্ঘদিনের কোমর ব্যথা বা ক্রনিক লো ব্যাক পেন আমরা বলবো। সময়কাল অনুযায়ী যে কোনো ব্যথাকে আমরা 3টা ভাগে ভাগ করি। অ্যাকিউট 4 সপ্তাহের কম, আচ্ছা, সাব অ্যাকিউট 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহ অর্থাৎ 3 মাস পর্যন্ত, আর ক্রনিক অর্থাৎ দীর্ঘদিনের কোমর ব্যথা 12 সপ্তাহ বা তারও বেশি হলে তার দীর্ঘদিনের কোমর ব্যথা। এখন কেন হচ্ছে? অনেকগুলো কারণ আছে। কারণগুলোর মধ্যে নাম্বার 1, ডিস্ক প্রবলেম। আমাদের যে মেরুদণ্ডের যেই ভার্টিব্রাল কলাম থাকে, ওখানে 2টা হাড়ের মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। তো কোনো কারণে ওখানে যদি ডিস্ক একদিক দিয়ে একটু বের হয়ে গেল, নার্ভকে চাপ দিল, ওখান থেকে হতে পারে ব্যথা। 2 নম্বরে বয়সজনিত কারণে হতে পারে, এটাকে বলে ডিজেনারেটিভ চেঞ্জ, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে হাড়ের যেই বনগুলোতে পাখির ঠোঁটের মতো কিছু ক্যালসিয়াম লেগে লেগে বেড়ে যায়, ওইটাও নার্ভকে খোঁচা দিলে ওখান থেকেও পেইন হতে পারে। 3 নাম্বার, ওখানে লাম্বার ক্যানাল আছে, ওই ক্যানাল যখন শুরু হয়ে যায় ওই তখন নার্ভ অথবা স্পাইনাল কর্ডকে চাপ দিতে পারে, এটাকে বলে লাম্বার ক্যানাল স্টেনোসিস। 4 নাম্বার, ওখানে ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি হতে পারে, অর্থাৎ ভার্টিব্রাল কলামের ছোটো জয়েন্ট আছে, এই ছোটো জয়েন্টে প্রবলেম থাকলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। 5 নাম্বার, যদি কোনো ব্যাড পোশ্চারের জন্য মাসেল দুর্বল থাকে, ওটার জন্য হতে পারে। তারপর অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্ষয়ের জন্য হলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। তারপর কিছু বাতজনিত কারণ, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, হ্যাঁ, এটা একটা বাতজনিত কারণ, এটার জন্য কিন্তু দীর্ঘদিনের কোমর ব্যথা হতে পারে। আর কিছু অন্যান্য কারণ আছে, যেমন ডেস্ক জব, যারা অনেকক্ষণ ধরে কাজ করে, প্রপারলি ব্যায়াম করে না, বসে কাজ করছে, হ্যাঁ, তারপর ওয়েট বেশি, মানসিক স্ট্রেস অনেক, তাদের এই দীর্ঘদিনের কোমর ব্যথায় ভুগতে পারে। আচ্ছা স্যার, আমরা এরকম দেখছি যে পেশেন্টদের অনেক কমপ্লেইন থাকে যে হয়তো আমি শোয়া থেকে উঠতে গেলে কিংবা পাশ ফিরতে গেলে আমার কোমরে ব্যথা হচ্ছে, বা অনেক সময় আমি নিচু হয়ে বসতে পারছি না, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, আমার কোমরে ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের কমপ্লেইন নিয়ে যখন পেশেন্টরা আপনাদের কাছে আসছে, তখন কোমর ব্যথার কারণটি ডায়াগনোসিস করার জন্য আপনারা সাধারণত প্রাথমিক পর্যায়ে কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকছেন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিনের কোমর ব্যথা যারা ভুগছে, কেউ যদি আমাদের কাছে আসে, আমরা প্রথম তার প্রপারলি একটা ক্লিনিক্যাল হিস্ট্রি নেব। আচ্ছা, এই ব্যথার যে সাইট, কখন হলো, কতদিন হলো, কখন বাড়ে কমে, বিশ্রামে বাড়ে না কাজ করলে বাড়ে, সকালবেলা স্টিফনেস কেমন থাকে, অর্থাৎ একটা ক্লিনিক্যাল একটা হিস্ট্রি নেব। এই হিস্ট্রির মধ্যে কিন্তু একটা আমরা ধারণা পেয়ে যাব। আচ্ছা আচ্ছা। তারপর আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করব, যেমন তার স্পাইনের মোবিলিটি দেখব, লুক ফিল মুভ, তারপর এসএলআর স্ট্রেট লেগ রেজিং একটা টেস্ট আছে, ওইটা দিয়ে আমরা তার কম্প্রেশন আছে কি না ওইটা আমরা বুঝতে পারি। তারপর কিছু মাসেল পাওয়ার তার কমে গেল কি না, জার্কসগুলো দেখব,
প্লান্টার যে রিফ্লেক্স আছে, এগুলো দেখে আমরা একটা ধারণা পাই ফিজিক্যাল এক্সামিনেশন। তারপর সিম্পল আমরা একটা এক্সরে দিয়েও কিন্তু বুঝতে পারি তার অস্টিওফাইট আছে কি না, ফ্র্যাকচার আছে কি না। আর এমআরআই কনফার্মেটরি। আচ্ছা, হ্যাঁ, তাহলে একটা এমআরআই দিয়ে কিন্তু আমরা কনফার্ম যে তার কোন জায়গায় প্রবলেম, ডিস্কে প্রবলেম, লাম্বার ক্যানাল স্টেনোসিস আমরা বুঝতে পারি। স্যার এমআরআইটি কি সব রোগীর ক্ষেত্রেই করা হচ্ছে? যেহেতু আমাদের একটা খরচের ব্যাপার আছে, এমআরআইটা আমরা জানি একটু ব্যয়বহুল একটি ইনভেস্টিগেশন, তো সেটি কি সব রোগীর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে করা হচ্ছে? না না না, এমআরআই তো একটা এক্সপেন্সিভ। আমাদের জি, দেশের স্যার। যে আর্থসামাজিক অবস্থা, রোগীরা তো এত অয়েল অফ না, এত সলভেন্ট না। জি। এমআরআই হলো আমরা যখন দেখব যে তার নার্ভ কম্প্রেশন হয়েছে অথবা তার নিউরোলজিক্যাল কিছু প্রবলেম আছে, তখন হয়তো আমরা তাকে এমআরআই দেবো। আচ্ছা স্যার, আমাদের শোয়ার অভ্যাসে কোনো পরিবর্তন দরকার কিনা, মানে শোয়ার সময় কিংবা আমাদের যে সিডেন্টারি লাইফস্টাইল, যেরকমটা আপনি বলছিলেন যে ডেস্ক জব করছে সবাই, তো এটার সাথে কি কোমর ব্যথার রিলেশনটা কি খুব বেশি ঘনিষ্ঠভাবে জড়িত কিনা? ডেফিনেটলি, আমি কারণে তো বললাম জি, যে স্যার। কিছু অভ্যাস, যেমন আমাদের ভুল কিছু অভ্যাস আছে। যেমন আমরা দীর্ঘক্ষণ যদি একটানা বসে থাকি, তাহলে ওখান থেকে একটা প্রবলেম প্রেশার পড়তে পারে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা বলি, 30 থেকে 40 মিনিট একটানা বসার পরে 1-2 মিনিট সে উঠে দাঁড়াবে। আচ্ছা, তারপর যেখানে বসবে তার যদি সামনে কম্পিউটার থাকে, তাহলে চোখের লেভেল এবং কম্পিউটার মনিটর সেম লেভেলে থাকবে। আচ্ছা, তারপর সামনে ঝুঁকে নিচু হয়ে মানে বেশিক্ষণ কোনো কাজ করবে না। জি, তারপর শোয়ার যে ব্যাপারটা বললেন, চিত হয়ে শুতে পারে অথবা কাত হয়ে শুতে পারে। কাত হয়ে শোয়ার সময় যেই কাজটা করবে, দুইটা পায়ের মাঝখানে একটা বালিশ দেবে, হ্যাঁ, এবং উপরের পাটা বালিশে ফ্লেক্স পজিশনে থাকবে। আচ্ছা, ভাঁজ করা। হ্যাঁ, উপরের পাটা ভাঁজ করে একটা কোল বালিশের উপরে জি। এইরকম পজিশনে শুলে তখন ব্যথা আচ্ছা, থেকে রিলিফ থাকবে। আমরা মুক্ত থাকতে পারি। জি স্যার। স্যার তাহলে এখন একটু চিকিৎসা পদ্ধতির দিকে যেতে চাচ্ছি। আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকছেন এই ধরনের রোগীদের, বা আধুনিক কি ধরনের চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবল আছে বর্তমানে বাংলাদেশে? ধন্যবাদ। দীর্ঘদিনের কোমর ব্যথায় যারা ভুগছেন, আমরা এখানে বেশ কতগুলো চিকিৎসার ধাপ আছে। নাম্বার 1, আধুনিক কিছু ফিজিওথেরাপি আছে, যেমন কোর মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, তারপর কিছু ম্যানুয়াল থেরাপি, ম্যাকেনজি, তারপর কিছু আমরা মডালিটিস ইউজ করতে পারি মেশিন, যেমন মাইক্রোওয়েভ, শর্টওয়েভ, কিছু মাসেলের যে স্পাজম আছে ওখানে পেইন, আল্ট্রাসাউন্ড, টেন্স থেরাপি। তারপর আমরা কিছু মেডিকেশন দিতে পারি। কীরকম মেডিকেশন? কিছু ব্যথার ঔষধ, তারপর মাসেল রিল্যাক্সেন্ট, তারপরে নার্ভের উপরে কাজ করে গাবা পেন্টিন, প্রিগাবালিন, মিরোগাবালিন, তারপরে কিছু ভিটামিন B1, B6, B12। ইভেন তার যদি কোনো সাইকোলজিক্যাল স্ট্রেস থাকে, ওইটা রিলিভ করার জন্য কিছু মানে রিল্যাক্সেশন অ্যান্টিসাইকোটিক কিছু ওষুধ দিতে পারি। আচ্ছা, তারপর আমরা যেটা করব, কিছু ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট আছে, যেটা আমরা এখন খুব দীর্ঘদিনের কোমর ব্যথায় জনপ্রিয়। যেমন আমরা ট্রান্সফোরামিনাল এপিডুরাল ইঞ্জেকশন, যেমন লাম্বার ব্লক দিতে পারি, তারপরে কডাল ইঞ্জেকশন দিতে পারি, ওখানে জি, ইভেন স্যার। পিআরপিও দিতে পারি আমরা। আচ্ছা, তারপরে ওজন থেরাপি দিতে পারি। তো এই জিনিসগুলা যে ইন্টারভেনশনাল যাচ্ছে। পেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপর কিছু মিনিমাল ইনভেসিভ, এখন অনেকে সার্জারিও করে, তবে 80 to 90% রোগীদের ক্ষেত্রে কিন্তু সার্জারির প্রয়োজন হয় না, যদি প্রপারলি চিকিৎসকের নিয়ম মানে ওষুধ খাই, ফিজিওথেরাপি, রিভ্যালিউশন প্রসেসটার মধ্যে থাকে, তার কিন্তু সার্জারিতে যাওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হলো যে লাইফস্টাইল মডিফিকেশন। জি স্যার। লাইফস্টাইল মডিফিকেশন সে কী করবে? তার যদি ওজন বেশি থাকে, ওজনটা কমাবে। দীর্ঘক্ষণ যে বসে থাকার যেই তার অভ্যাস, সেটা কী করবে? মডিফাই করবে। কীরকম? 30-40 মিনিট একটানা বসে একটু 1-2 মিনিট দাঁড়াবে, আবার বসে কাজ করবে। তারপর তার যদি কোনো মানসিক প্রেশার থাকে, ওই স্ট্রেস মুক্ত থাকতে হবে। পর্যাপ্ত সে ঘুমাবে, সুষম খাবার খাবে, পানি পান করবে, ক্যালসিয়াম, ভিটামিন রিচ সমৃদ্ধ খাবার খাবে। ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার এত মূল্যবান সময় থেকে কিছুটা দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন দীর্ঘদিনের কোমর ব্যথার কারণ, লক্ষণ এবং এর প্রতিকারের উপায়গুলো কী কী, কিংবা কী কী চিকিৎসা ব্যবস্থা নেওয়া সম্ভব। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।